জীবনে এমন বন্ধু বানাও যারা আয়না আর ছায়ার মতো হয়। কারণ আয়না কখনো মিথ্যে কথা বলে না, আর ছায়া কখনো তোমার সঙ্গ ছাড়ে না। বন্ধু সে নয় যে তোমাকে বারবার ফোন করে তোমাকে বলবে যে তুই কোথায় আছিস। বন্ধু সে যে তোমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে বলবে, এই তাড়াতাড়ি বাড়ির থেকে বেরো, আমি তোর বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি। নমস্কার বন্ধুরা, কাহিনীর নতুন একটি অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন সম্ভবামি যুগে যুগে। বিজয় আর চন্দন খুব ভালো বন্ধু। তারা ছোটবেলা থেকেই একে অপরের সঙ্গে থাকে, একে অপরের সঙ্গে খেলা করে, একই স্কুলে পড়াশোনা করে। বিজয় অধিকাংশ সময় চন্দনদের বাড়িতেই থাকে, আবার চন্দনও মাঝে মধ্যে গিয়ে বিজয়ের বাড়িতে সময় কাটায়। চন্দনের মা বিজয়কে খুব ভালোবাসে এবং তাকে অনেক যত্নআত্তি করে। আসলে বিজয়ের বাবা সেই গ্রামের একজন ধনী ব্যক্তি ছিলেন, আর চন্দনের বাবা ছিল একজন সাধারণ ক্ষেত মজুর। তবে বিজয় আর চন্দনকে দেখে কখনোই এটা মনে হতো না যে তাদের দুজনের মধ্যে এতটা তফাৎ। যেখানে বিজয় ভালো ভালো দামি দামি জামা কাপড় পরতো, সেখানে চন্দন সাধারণ জামা কাপড় পরতো। তবে বিজয় কখনো এই জন্য চন্দনকে জাজ করেনি। বিজয় অধিকাংশ সময় নিজের জামা কাপড় চন্দনকে দিয়ে দিত, আর চন্দনও নিজের বন্ধুর গিফট ভেবে সেটা খুব আনন্দ সহকারেই পরতো। এভাবেই তাদের দুজনের জীবন কাটছিল। দেখতে দেখতেই তাদের মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল। মাধ্যমিক পরীক্ষার পর তারা একই সঙ্গে উচ্চ মাধ্যমিক দিল এবং একই সঙ্গে একই কলেজেও ভর্তি হলো। কিন্তু এরই মধ্যে ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। এমনই একদিন চন্দনের বাবা ধান কেটে মাঠে সেগুলোকে শুকোনোর জন্য রেখেছিলেন। হঠাৎ করে কোনো না কোনোভাবে সেই ধানের গোলায় আগুন লেগে যায় এবং সমস্ত ধান পুড়ে ছারখার হয়ে যায়, যার ফলে চন্দনদের সমস্ত ব্যবসাপাতি সব লোপাট হয়। তাদের জীবনে নেমে আসে ভয়ঙ্কর দুর্গতি। চন্দনের বাবা এটা বুঝতে পারছিল না এভাবে তিনি কি করে নিজের জীবিকা নির্বাহ করবেন। এমনই একদিন চন্দনের বাবাকে তার এক শহরের বন্ধু বলতে লাগলো, তুমি শহরে চলে আসো, শহরে কারখানায় বেশ ভালোই কাজ পাওয়া যাচ্ছে, তুমি এখনই চলে আসো, তাহলে তুমি শহরের কারখানায় কাজ পেতে পারো। চন্দনের বাবা সিদ্ধান্ত নিল যে তারা গ্রাম ছেড়ে শহরে চলে যাবে। এমনটা ভেবেই চন্দন এবং তার মাকে নিয়ে তার বাবা শহরের পথে রওনা দিল। আর বিজয় আর চন্দনের সেই বন্ধুত্ব সেখানেই সীমিত হলো। চন্দন যখন বিজয়কে ছেড়ে গ্রাম থেকে শহরে আসছিল, তখন তার চোখে ছিল জল। সে নিজের বন্ধুকে বলতে লাগলো, বন্ধু, আমাদের আবার দেখা হবে। চন্দনের পিতা শহরে এসে একটি কারখানায় কাজ শুরু করলেন এবং শহরেই একটি ছোট্ট ভাড়া ঘর নিয়ে নিলেন। চন্দন কলেজে ভর্তি হলো আর সেখানে নিজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো। তারপর সে নিজের মাস্টার্সও কমপ্লিট করলো। চন্দনের বাবা তার ছেলেকে পড়াশোনা শিখিয়ে উচ্চশিক্ষিত করতে চেয়েছিলেন। এছাড়াও চন্দন তার বাবা মার একমাত্র সন্তান ছিল, তাই কষ্টে সৃষ্টে হলেও তার বাবা তার ছেলেকে পড়াশোনা শিখিয়েছিলেন। এদিকে চন্দনের মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে যাওয়ার পর সে একটি কোম্পানিতে অ্যাকাউন্টেন্সির কাজ পেয়ে যায় এবং তার বাবা মা যখন দেখে যে চন্দন একটি ভালো কোম্পানিতে কাজ পেয়েছে, তখন তারা নিজের ছেলের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিছুদিনের মধ্যে চন্দনের বাবা মা চন্দনের জন্য একটি সুন্দর মেয়ে দেখে তার বিয়ে দিয়ে দেন। তবে বিয়ের পরে চন্দনের জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর দুর্গতি। চন্দনের বিয়ের কিছু বছরের মধ্যেই চন্দনের বাবা হার্ট অ্যাটাকের কারণে মারা যান এবং তার ঠিক কয়েক মাসের মধ্যেই তার মায়েরও হৃদয়াঘাতের কারণেই মৃত্যু হয়ে যায়। এদিকে বাবা মার মৃত্যুতে চন্দন ভেঙে পড়েছিল। চন্দনের স্ত্রী তাকে সান্ত্বনা দেয়, বলে, এই পৃথিবীতে যে একবার এসেছে তাকে তো যেতেই হবে, তুমি এত চিন্তা করো না, তুমি আবার নতুন করে শুরু করো, দেখো যা হওয়ার তা হয়ে গেছে, এইভাবে যদি তুমি দুশ্চিন্তা করে ঘরে বসে থাকো তাহলে তো আমাদেরও জীবন কাটবে না। চন্দনের স্ত্রীর কথা শুনে চন্দন আবারও কোম্পানিতে যোগ দিল।
কিন্তু কয়েকদিনের মধ্যেই তার কোম্পানির বস তাকে বলে দিল সে আর চন্দনকে সেই কোম্পানিতে রাখতে রাজি নয়, কারণ চন্দন এই কয়েকদিনের মধ্যে অনেক ছুটি করে ফেলেছে, যার ফলে তাদের ব্যবসায় অনেক ক্ষতিও হয়ে গেছে। তাই তারা চন্দনকে আর সেখানে কাজে রাখতে চায় না। এমনটা বলেই তারা চন্দনকে কাজের থেকে ছাঁটাই করে দিল। এদিকে চন্দনের যখন কাজ চলে গেল তখন তার স্ত্রী গর্ভবতী ছিল। চন্দন এদিক ওদিক কাজের জন্য হন্যে হয়ে ঘুরতে লাগলো, কারণ এখন তো তার কাজের খুব প্রয়োজন। আগে তারা দুজন ছিল, এখন তারা আর দুজন নেই। এখন তারা কিছুদিনের মধ্যেই 2 থেকে 3 হতে চলেছে। এই মুহূর্তে তার স্ত্রীর যত্নের প্রয়োজন, ভালো মন্দ খাওয়া দাওয়ার প্রয়োজন, কিন্তু সেটা সে কিছুই করে উঠতে পারছে না। অনেক খোঁজাখুঁজি করার পর চন্দন তার বাবার সেই কারখানাতেই একটি চাকরির খোঁজ পেল এবং বাবার বন্ধুর সহযোগিতায় সেই কারখানাতেই চাকরি করলো। চন্দন একজন মাস্টার ডিগ্রি কমপ্লিট করা ছেলে ছিল, কিন্তু তবুও সে একটা কারখানায় চাকরি করতে বাধ্য হয়েছিল, কারণ তার তখন টাকার প্রয়োজন ছিল। নিজের বাবার কোম্পানিতে সে ভালোভাবেই কয়েক মাস চাকরি করলো, আর এরই মধ্যে চন্দনের ঘরে একটি ছোট্ট পুত্র সন্তান জন্মালো। পুত্র সন্তানকে দেখে চন্দন খুব খুশি হয়ে গেল। চন্দন তার ছেলে এবং তার স্ত্রী সুখে শান্তিতেই নিজের জীবন কাটাচ্ছিল। কিন্তু হঠাৎই সে যেই কোম্পানিতে চাকরি করত সে কোম্পানিতে কোনো একটি সমস্যার কারণে তালা লেগে গেল। একদিন সকালে যখন চন্দন কাজের জন্য কারখানায় পৌঁছলো, সে দেখলো কারখানার বাইরে বড় একটা তালা ঝুলছে এবং সমস্ত ওয়ার্কাররা সেখানে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করছে। চন্দন যখন সেখানকার এক ব্যক্তিকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে, এখানে গেটে তালা কেন ঝুলছে, তখন সেই ব্যক্তি বলতে লাগলো, দেখো কারখানার মালিক বলছেন যে তিনি আর এই কারখানা চালাতে পারবেন না। ওদের 2 ভাইয়ের মধ্যে কারখানা নিয়ে কিছু একটা ঝামেলা হয়েছে, তাই কোর্ট থেকে এই কারখানা বন্ধ করে দেওয়ার অর্ডার দেওয়া হয়েছে। কারখানার মালিক আমাদের সকলের টাকা মিটিয়ে দেওয়ার জন্য আমাদেরকে ডেকেছেন। চন্দন যখন কথা শুনল তার মাথায় যেন বজ্রাঘাত পড়ল, কারণ তার একমাত্র সম্বল ছিল ওই চাকরিটা। তার বাচ্চা ছোট, তার সংসারে এত চাহিদা, চাকরি যদি না থাকে সে কিভাবে নিজের জীবিকা নির্বাহ করবে, এমনটা ভেবেই তার চোখের সামনেটা যেন অন্ধকার হয়ে আসলো। কারখানার মালিক সকলকে তাদের নিজের নিজের মায়না বুঝিয়ে দিল। চন্দনের মায়না ছিল 15,000 টাকা। চন্দন 15,000 টাকা নিয়ে ঘরে ফিরে আসলো। সে ভাবতে লাগলো এই টাকায় কিভাবে আমি কি করব। চন্দন তখন তার স্ত্রীকে সমস্ত কিছু জানালো। তার স্ত্রী খুব চিন্তিত হয়ে পড়ল, কারণ সেদিন তার ছেলের খুব জ্বর ছিল। চন্দনের স্ত্রী এটা বুঝে উঠতে পারছিল না যে সে এখন কি করবে। এই 15,000 টাকার থেকে সে ছেলেকে ডাক্তার দেখাবে, ওষুধ কিনবে, নাকি সংসার চালাবে। অন্তত 1 মাস তো তাকে সংসার চালাতেই হবে। চন্দন সবার আগে নিজের ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে গেল এবং তার চিকিৎসা করলো। কিন্তু কিছুদিনের মধ্যেই জানতে পারলো যে তার ছেলের এমন একটি অসুখ হয়েছে যার জন্যে অনেক টাকার প্রয়োজন। চন্দনের হাতের সেই 15,000 টাকা নিমেষের মধ্যে উধাও হয়ে গেল, আর তারই সঙ্গে তার স্ত্রীর সমস্ত গয়নাগাটি সব বিক্রি করতে হলো। বহুদিন চিকিৎসার পর তার ছেলে সুস্থ হলো। তার ছেলেকে সুস্থ করে নিয়ে চন্দন যখন বাড়ি ফিরল তখন বাড়িতে খাওয়ার একটা অন্ন পর্যন্ত ছিল না। চন্দনের স্ত্রীর হাতে একটা সোনার বালা ছিল। চন্দনের স্ত্রী সোনার বালাটা চন্দনের হাতে দিয়ে বলতে লাগলো, তুমি এটাকে বিক্রি করে আসো, দেখো যতটুকু টাকা পয়সা পাওয়া যায় তা দিয়েই আমাদের চলে যাবে। তার মধ্যে তুমি একটা কোনো কাজ খুঁজে নিও। দেখো এই 1 মাসের মধ্যে যে তুমি কোনো কাজ খুঁজে উঠতে পারোনি, তুমি এখন চেষ্টা করো, ঠিক পেয়ে যাবে। তুমি এত পড়াশোনা জানো, কাজ না পেয়ে কি থাকতে পারবে? দেখো না, একটু চেষ্টা করে দেখো। এমনটা বলে তার স্ত্রী চন্দনকে নিজের হাতের বালাটা খুলে দিয়ে দিল। চন্দন তার স্ত্রীর হাতে সেই বালাটা নিতে চাইছিল না, কারণ তার স্ত্রীর কাছে নিজের গয়নাগাটি বলতে আর কিছুই ছিল না। তবুও বাধ্য হয়ে তার এই কাজটা করতে হয়েছিল। সে নিজের স্ত্রীর বালাটা নিয়ে গিয়ে সেই বালাটিকে বিক্রি করে যতটুকু অর্থ পেল তাই দিয়েই ঘরের রেশন কিনল।
তারপর সে দিন রাত হন্যে হয়ে কাজের জন্য ছুটতে লাগলো। প্রতিদিন সে নিজের সিভি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো এবং কাজের সন্ধান করত, কিন্তু কোথাও সে কাজ খুঁজতে পারত না। এদিকে সকলের কাছে দিনের পর দিন দেনা বেড়েই চলেছিল। চন্দনের ব্যবহার এতই ভালো ছিল যে সকলে তাকে ধার দেনা দিতে রাজিও হয়ে যেত, কেউ তাকে ফেরাতো না। কিন্তু চন্দনেরও তো এটা ভালো লাগতো না, তারও তো এটা ইচ্ছা করতো না যে দিনের পর দিন টাকা পয়সা না দিয়ে মানুষের দোকান থেকে সে জিনিস কিনে নিয়ে আসছে। এমনই অবস্থায় চন্দন ঠিক করলো যে সে কোনো একটা ব্যবসা দেবে। চাকরি যখন পাচ্ছে না, তাহলে ফুটপাতেই সে কোনো একটা ব্যবসা দেওয়ার সিদ্ধান্ত নিল। সে ভাবলো সে ফুচকার দোকান দেবে। এমনটা ভেবেই সে বাজার থেকে 2 কিলো ময়দা কিনে নিয়ে আসলো এবং সামান্য সুজি কিনে নিয়ে আসলো। তারপর সে আর তার স্ত্রী মিলে ফুচকা বানানো শুরু করলো। প্রথম দিন সে সামান্য ফুচকা নিয়েই বাজারে বসেছিল এবং প্রথম দিনে তার বেশ ভালো টাকায় উপার্জন হয়েছিল। এভাবে দেখতে দেখতে সে বাজারেই ফুচকা বিক্রি করা শুরু করলো এবং সেই ফুচকা বিক্রি করেই নিজের জীবিকা নির্বাহ করা শুরু করলো। একটা মাস্টার ডিগ্রি পাশ করা ছেলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করছিল। তার এই সমস্ত কথা ভেবে প্রথম দিকে তো খুব কষ্ট হতো, কিন্তু পরক্ষণে সে ভাবতো কোনো কাজই ছোট নয়। সৎ এবং ন্যায়পরায়ণভাবে আমরা যে কাজই করি না কেন, সেই কাজই আমাদেরকে সম্মান প্রদান করে। এমনই একদিন হঠাৎ সে যেখানে ফুচকা বিক্রি করত তার সামনে বিশাল বড় একটা গাড়ি এসে দাঁড়ালো। গাড়ির ড্রাইভার গাড়ি থেকে বেরিয়ে চন্দনের কাছে গিয়ে বলতে লাগলো, ভাই 2 প্লেট দই ফুচকা তাড়াতাড়ি প্যাক করে দাও। চন্দন তাড়াতাড়ি 2 প্লেট দই ফুচকা প্যাক করলো এবং সেই ড্রাইভারকে দিয়ে দিল। ড্রাইভার ফুচকা নিয়ে গাড়ির ভিতর গেল এবং মালিকের কাছ থেকে 500 টাকার একটা নোট নিয়ে আসলো। তখনই চন্দন বলতে লাগলো, দাদা আমার কাছে তো 500 টাকার খুচরো নেই। আচ্ছা ঠিক আছে, এক কাজ করবেন, এর পরে কোনো দিন যদি আপনি এদিক থেকে আসেন তখন দামটা দিয়ে দেবেন, আপনি এখন এটা নিয়ে যান। তখনই সেই ড্রাইভার বলতে লাগলো, আরে না না, এটা কেন, তুমি খুচরো না দিতে পারছো, ঠিক আছে আমি দেখছি কি করা যায়। এমনটা বলেই সে নিজের মালিকের কাছে এই সমস্ত কথা বলতে লাগলো। তখনই তার মালিক বলল, না না, তুমি এক কাজ করো, তুমি ওকে টাকাটা দিয়ে দাও, এরপরে যদি আমরা কখনো এখান থেকে যাই তখন তার কাছ থেকে আমরা এর খুচরোটা নিয়ে নেব। ড্রাইভার তার মালিকের কাছ থেকে একথা শুনে চন্দনকে এই কথা বলতে গেল। এরই মধ্যে চন্দন ড্রাইভারের মালিকের গলার আওয়াজটা শুনে নিল। চন্দন মনে মনে ভাবতে লাগলো, এই গলার আওয়াজটা তো আমার অনেক চেনা চেনা লাগছে। চন্দনের মনে হতে লাগলো সে যেন ব্যক্তিকে চেনে, কারণ এর গলার আওয়াজটা তার খুব চেনা। ড্রাইভার তাকে বলতে লাগলো, দেখো ভাই, তুমি এই 500 টাকার নোটটা রাখো, আমাদের মালিক বলছে এরপরে যখন আমরা এদিক থেকে আসবো তখন তোমার কাছ থেকে খুচরো নিয়ে নেব। চন্দন বলতে লাগলো, না না, আমি সাধারণ ফুচকা বিক্রি করি, তখন যদি আমার কাছে 500 টাকার নোট না থাকে তাহলে কি হবে? আপনি এক কাজ করুন, আপনি এই টাকাটা নিয়ে যান, পরে যখন এখান থেকে ফিরবেন তখন টাকাটা দিয়ে দেবেন। ড্রাইভার আবারও তার মালিকের কাছে গিয়ে এই সমস্ত কথা বলতে লাগলো। এবার তার মালিক এই বিষয়টা বুঝতে পারলো আর বলল, আচ্ছা ঠিক আছে, এরপরে যখন এদিক থেকে ফিরবো তখন না হয় ওর টাকা দিয়ে দেবো, এখন চলো, এখন বাড়িতে অনেক দরকার আছে, বাড়ি থেকে বারবার ফোন করছে। এমনটা বলেই মালিক তার ড্রাইভারকে নিয়ে সেখান থেকে রওনা দিল। কিছুটা দূর যাওয়ার পর সে যখন একটা দই ফুচকা মুখে দিল, তার পুরনো দিনের স্মৃতিগুলো যেন সঙ্গে সঙ্গে তাজা হয়ে উঠল। আসলে সেই ব্যক্তি ছিল বিজয়। বিজয় মনে মনে ভাবতে লাগলো, এত সুন্দর দই ফুচকা তো শুধুমাত্র চন্দনই বানাতে পারত, চন্দন ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। এত দিন ধরে দই ফুচকা খাচ্ছি, কিন্তু কোথাও তো আমি এই স্বাদ পাইনি, এটা নিশ্চয়ই চন্দন। কিন্তু তার মনে আবারও প্রশ্ন আসলো, কিন্তু চন্দন কিভাবেই বা হবে, কারণ চন্দন এত পড়াশোনা শিখে ফুচকা বিক্রি করবে, এটা তো সম্ভব নয়। ও তো বড় মাপের অফিসার হতে চেয়েছিল, ওর কত বড় বড় স্বপ্ন ছিল। না না, আমিও না কি সব ভাবছি। কিন্তু যত বিজয় ফুচকা খেতে লাগলো তত তার বারবার করে চন্দনের কথাই মনে পড়তে লাগলো। তার মনে হলো এত সুন্দর ফুচকা চন্দনই বানাতে পারে, এই যে মশলার স্বাদ, এই স্বাদ আমি এর আগে অনেকবার টেস্ট করেছি, আর কিন্তু না না, এ চন্দনই করেছে, চন্দনেরই হাতের কাজ এটা।
এদিকে চন্দনের মনেও বারবার ওই একটা কথাই আসছিল, এই লোকটার গলার আওয়াজ শুনে একেবারে বিজয়ের মতো মনে হচ্ছে, ও নিশ্চয়ই আমার বিজয়। এমনটা ভেবে ভেবে চন্দনও সারাটা রাত ঘুমাতে পারল না। এদিকে বিজয়ও চন্দনের কথা ভেবে ভেবে সারাটা রাত ঘুমাতে পারেনি। সে ভাবছিল কখন সকাল হবে আর সে কখন তাড়াতাড়ি করে সেখানে পৌঁছবে আর সেই ফুচকাওয়ালার মুখ দেখবে। পরদিন সকালে বিজয় তাড়াতাড়ি করে রেডি হলো। বিজয় স্ত্রী বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এত সকালে কোথায় যাচ্ছ? বিজয় বলল, আজকে খুব দরকারি একটা কাজ আছে, তাই সকাল সকাল বেরোচ্ছি। এমনটা বলে সেই ড্রাইভারকে নিয়ে আবারও সেই ফুচকা বিক্রি করার স্থানে গিয়ে উপস্থিত হলো। কিন্তু আজ সেখানে চন্দন আসেনি। আসলে আগের দিন রাত্রে চন্দন এটা ভালো মতো বুঝে গেছিল যে সেই ব্যক্তি বিজয় ছাড়া আর কেউ হতে পারে না। চন্দন জানতো যে বিজয় তাকে খুঁজতে খুঁজতে অবশ্যই সেখানে পৌঁছবে, আর চন্দন এটা চাইতো না যে বিজয় তাকে ওই অবস্থায় দেখুক, তাই সে সেদিন সেখানে আসেনি। চন্দনের সেই সন্দেহই ঠিক হলো। বিজয় সেখানে উপস্থিত হয়ে চন্দনকে খুঁজতে লাগলো। বিজয় আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলো, আচ্ছা এখানে যিনি ফুচকা বিক্রি করেন উনি আজকে আসবেন না? তারা বলতে লাগলো, এমন তো কোনোদিন হয় না যে ও আসে না, প্রতিদিন সকাল 8টার সময় এসে উপস্থিত হয় আর রাত 8টার সময় বাড়িতে যায়। আজকে যে কেন আসলো না বুঝতে পারলাম না, আমাদেরকে কিছু বলেও যায়নি। বেচারার কপালটাই খারাপ, মাস্টার ডিগ্রি কমপ্লিট করে এইভাবে পথে পথে ফুচকা বিক্রি করে বেড়াতে হচ্ছে। এদিকে এই সমস্ত কথাবার্তা বলতে বলতে বিজয়ের অনেকটা দেরি হয়ে গেছিল। তার অফিস থেকে তাকে বারবার ফোন করা হচ্ছিল। আসলে বিজয় আজকে জেনারেল ম্যানেজারের পোস্টে অ্যাপয়েন্টেড হবে, কারণ তার বস তার কাজে অনেক খুশি হয়েছে এবং নিজের কোম্পানির সমস্ত দায়িত্ব আজ সে বিজয়ের হাতে তুলে দিতে চায়। আজকে তার অফিসে ছোট্ট একটা পার্টিও থ্রো করা হয়েছে। বিজয় বাধ্য হয়ে সেখান থেকে তাড়াতাড়ি নিজের অফিসে পৌঁছায়, কিন্তু গাড়িতে বসে বিজয় বারবার চন্দনের সম্বন্ধেই ভাবছিল। হঠাৎ করে বিজয়ের মনে হলো, কাল যখন আমি ড্রাইভারের সঙ্গে কথা বলছিলাম নিশ্চয়ই চন্দন আমার গলার আওয়াজ শুনে নিয়েছে, তাই ও আজকে এখানে আসেনি। নিজের পরিস্থিতি লুকানোর জন্য আজকেও ফুচকা বিক্রি করতে আসলো না। ও ভালো মতোই জানে যে আমি দই ফুচকা খেতে কত ভালোবাসি, আর আমি যখনই ওর হাতের বানানো ফুচকা খাবো আমি অবশ্যই ওকে চিনে যাব, কারণ এর আগে ও আমাকে অনেকবার এইভাবে দই ফুচকা বানিয়ে খাইয়েছে। আসলে ছোট্টবেলা থেকেই চন্দন রান্নাবাড়ি করতে খুব ভালোবাসতো। অধিকাংশ সময় সে বিজয়কে দই ফুচকা বানিয়ে খাওয়াতো, আর সেই ফুচকায় সে যে মশলাটা দিত ওই মশলাটা চন্দনের মা তাকে বানিয়ে দিত। বিজয় চন্দনের মায়ের হাতের রান্না খুব খেতে ভালোবাসতো, তাই বিজয় যখনই সেই দই ফুচকাটি খেয়েছিল ওই মশলাটার গন্ধ তার খুব চেনা মনে হয়েছিল। বিজয় মনে মনে ভাবতে লাগলো, এইভাবে আমি চন্দনের সঙ্গে যদি দেখা করি তার আত্মসম্মানে আঘাত লাগবে। সেদিন বিজয় সারাটা দিন একটা কথাই ভেবে চলেছিল, কিভাবে সে চন্দনকে সাহায্য করবে। আসলে বিজয় এটা চাইতো না যে চন্দন এটা জানতে পারে যে বিজয় তাকে কোনোভাবে সাহায্য করেছে। বিজয়কে এত দুশ্চিন্তায় দেখে তার স্ত্রী তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কি হয়েছে, তোমাকে তো এর আগে কখনোই এত চিন্তিত দেখিনি। আসলে বিজয় সবসময় তার স্ত্রীকে চন্দনের সম্বন্ধে ভালো ভালো কথা বলেছিল, কিন্তু আজ চন্দনের এই পরিস্থিতি সে নিজের স্ত্রীকে জানাতে চায়নি। সে বলতে লাগলো, ও কিছু না, অফিসে একটু সমস্যা চলে এসেছে তাই একটু টেনশনে রয়েছি। এমনটা বলে বিজয় সেখান থেকে উঠে গেল। এরপরে সে সিদ্ধান্ত নিল সে চন্দনের ব্যাপারে সমস্ত বিষয় জানবে। সে নিজের এক বিশ্বস্ত ড্রাইভারকে ঠিক করলো এবং বলতে লাগলো, তুমি প্রতিদিন চন্দনের কাছে গিয়ে তার কাছ থেকে দই ফুচকা নিয়ে আসবে। তার ড্রাইভার প্রতিদিন চন্দনের কাছে যেতে লাগলো এবং তার কাছ থেকে দই ফুচকা কিনতে লাগলো। ফুচকা কেনার মাধ্যমেই সে চন্দনের সমস্ত পরিস্থিতি জানতে লাগলো এবং বিজয়কে সেই পরিস্থিতি সম্বন্ধে অবগত করলো। এমনই একদিন সেই ড্রাইভার চন্দনের কাছে এসে বলতে লাগলো, ভাই তুমি এত পড়াশোনা জানো, আমি তোমাকে একটা খবর দিচ্ছি শোনো, অমুক কোম্পানিতে অনেক লোক নিচ্ছে, ওখানে প্রোডাকশন ম্যানেজারের পোস্ট খালি রয়েছে, তুমি অ্যাপ্লাই তো করতে পারো, তুমি তো কত ভালো পড়াশোনা শিখেছো। তখনই চন্দন বলতে লাগলো, আরে না না, ওই সব পোস্ট আগের থেকে ঠিক করা থাকে, শুধু শুধু ওরা ইন্টারভিউর এরকম নাটক করে, আমি সব জানি, এর আগে আমি অনেক এই সমস্ত জায়গায় ঘুরেছি।
তখনই বিজয়ের সেই ড্রাইভার বলতে লাগলো, আরে না ভাই, কোম্পানিটা খুব ভালো, সেখানকার যিনি ম্যানেজার আছেন উনি খুব সৎ এবং ন্যায়পরায়ণ ব্যক্তি, তুমি যাও না, দেখো যদি হয়ে যায় তাহলে তো ভালো, তা না হলে তুমি তো ফুচকা বিক্রি করছোই। এমনটা বলে বিজয়ের ড্রাইভার সেখান থেকে চলে গেল। এদিকে চন্দন মনে মনে ভাবতে লাগলো, ড্রাইভার তো খারাপ কিছু বলেনি, ও যা বলেছে ঠিকই বলেছে, যেতে তো কোনো অসুবিধা নেই। এমনটা ভেবে সে নিজের সব থেকে ভালো একটি জামা কাপড় পরে নিজের সমস্ত ডকুমেন্টস নিয়ে সেই কোম্পানিতে চলে গেল। এদিকে সেই কোম্পানির ম্যানেজার ছিল বিজয়। বিজয় সেখানকার বোর্ডকে বলতে লাগলো, দেখুন, এখানে যারা যারা ইন্টারভিউ দিতে আসবেন তাদের মধ্যে থেকে যারা সব থেকে বেশি উচ্চশিক্ষিত এবং যারা যোগ্য তাদের নাম আমার কাছে নিয়ে আসুন। তখন ইন্টারভিউ বোর্ডের লোকেরা বিজয়ের কাছে 4টে নাম নিয়ে আসলো, তার মধ্যে চন্দনের নাম সবার ওপরে ছিল। বিজয় কোনো কথা না ভেবেই চন্দনকে সিলেক্ট করলো এবং কিছুক্ষণের মধ্যেই চন্দনের ইন্টারভিউ হলো। ইন্টারভিউর দ্বারা চন্দনকে প্রোডাকশন ম্যানেজারের পোস্ট দিয়ে দেওয়া হলো। চন্দন যখন চাকরিটা পেল সে নিজের কানের উপর বিশ্বাস করতে পারছিল না। সে ভাবছিল, এত বড় একটা কোম্পানিতে একটা প্রোডাকশন ইনচার্জের কাজ আমি পেয়ে গেলাম, এটা তো অবাক করা ব্যাপার। সে খুশিতে আত্মহারা হয়ে গেল। সে তাড়াতাড়ি নিজের স্ত্রীর কাছে গেল এবং তাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, দেখো, আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে গেছে, এখন আমাদের জীবনে আর কোনো অভাব থাকবে না, আমরা সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাতে পারবো। চন্দন তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে মন্দিরে গেল এবং সেখানে পুজো দিল। পরদিন সকালে চন্দন যখন কোম্পানির উদ্দেশ্যে রওনা দিল তখন সবার আগে সে যেখানে ফুচকা বিক্রি করত সেখানে গেল এবং সেখানে থাকা প্রত্যেকটি দোকানদারকে সে মিষ্টি খাওয়ালো। সেখানকার সমস্ত দোকানদাররা তাকে অনেক অভিনন্দন জানালো। তারপর চন্দন সেখান থেকে নিজের অফিসে পৌঁছলো এবং নিজের প্রোডাকশন ইনচার্জের পদ গ্রহণ করলো। চন্দন নিষ্ঠা এবং ন্যায়পরায়ণতার সঙ্গে নিজের কাজ করে যাচ্ছিল। কিছুদিনের মধ্যেই চন্দন নিজের কাজের জন্য কোম্পানির সমস্ত ব্যক্তিদের মন জয় করে নিল। মাত্র 1 মাসের মধ্যেই কোম্পানির প্রোডাকশন অনেক ভালো হয়ে গেল। এই 1 মাস যাবৎ কোম্পানির সকলের সঙ্গেই প্রায় তার সাক্ষাৎ হয়ে গেছিল, কিন্তু কখনোই কোম্পানির ম্যানেজারের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। এই বিষয়টা চন্দনের খুব অবাক লাগতো। চন্দন যদি কখনো কাজের জন্য কোম্পানির ম্যানেজারের সঙ্গে কথা বলার চেষ্টা করত, কোম্পানির ম্যানেজার তাকে পরদিন আসতে বলে দিত। এদিকে কোম্পানির মালিক বিজয়কে বারবার তার অন্য একটি কোম্পানিতে যাওয়ার অফার করছিল, কারণ সেই কোম্পানিতে কিছু সমস্যা ছিল। কোম্পানির মালিক বিজয়কে খুব ভালোবাসতেন, তার উপরে খুব বিশ্বাস করতেন। তবে বিজয় চন্দনকে পুরোপুরি সেট না করে সেখান থেকে যেতে চাইছিল না। তবে এখন চন্দন সেই কোম্পানিতে পুরোপুরি সেটেল হয়ে গেছে। কোম্পানিতে সে এতটা সুনাম অর্জন করেছে যে বিজয় যদি কোম্পানি থেকে চলে যায় তাহলে হয়তো চন্দনকেই তার মালিক সেই কোম্পানির ম্যানেজার হিসেবে নিযুক্ত করবে। বিজয় ভাবতে লাগলো, আমার এখন এখান থেকে চলে যাওয়াই ভালো, কারণ বেশি দিন আমি আর চন্দনের হাত থেকে বাঁচতে পারবো না। ও কোনো না কোনো দিন আমাকে ঠিক দেখে নেবে, আর তখন ওর খুব কষ্ট হবে। ও ভাববে হয়তো আমি ওকে এই চাকরিটা পাইয়ে দিয়েছি। ও যে নিজের যোগ্যতার দ্বারা এই চাকরিটা পেয়েছে ও কখনোই বিশ্বাস করবে না। হতে পারে ওই চাকরিটা ছেড়ে দিয়ে চলে যাবে, কারণ আমি তো ওকে চিনি, ও কতটা আত্ম অভিমানী ছেলে। এমনটা ভেবেই বিজয় নিজের মালিকের সেই অফার অ্যাকসেপ্ট করতে রাজি হয়ে গেল এবং অন্য কোম্পানিতে শিফট করার সিদ্ধান্ত নিল। এমনটা ভেবেই বিজয় তার মালিকের অন্য একটি কোম্পানিতে ট্রান্সফার নিয়ে নিল। যাওয়ার আগে বিজয় তার মালিককে চন্দনের সম্বন্ধে অনেক ভালো ভালো কথা বলল এবং চন্দনকে ওই কোম্পানির ম্যানেজারের পোস্ট দেওয়ার জন্য অনুগ্রহ করে সেখান থেকে অন্য একটি কোম্পানিতে চলে গেল। এদিকে বিজয় যখন ম্যানেজারের পোস্ট ত্যাগ করলো তখন কোম্পানির ম্যানেজার বিজয়ের কথা মতো চন্দনকে সেই কোম্পানির ম্যানেজার হিসেবে নিযুক্ত করলো। এদিকে চন্দন যখন জানলো যে সে জেনারেল ম্যানেজারের পোস্টে অ্যাপয়েন্টেড হয়েছে, সে এত খুশি হলো যে তার খুশির কোনো ঠিকানা রইল না। কিন্তু খুশির সঙ্গে সঙ্গে সে অবাক হলো। সে ভাবতে লাগলো, মাত্র 2-3 মাস হয়েছে সে কোম্পানিতে এসেছে, এরই মধ্যে তাকে জেনারেল ম্যানেজারের পোস্ট দিয়ে দেওয়া হচ্ছে।
সে নিজের বসের কাছ থেকে জানতে পারলো এর আগে যিনি এখানকার জেনারেল ম্যানেজার ছিলেন তিনি তোমার হয়ে সিফারিশ করেছেন। তারপর আমরা তোমার কাজ দেখে তোমার কাজ পছন্দ করেছি, তবেই তোমাকে জেনারেল ম্যানেজারের পোস্টটা দিয়েছি। তখনই চন্দন মনে মনে ভাবতে লাগলো, এখানকার আগের ম্যানেজার তো কখনো আমার সঙ্গে দেখাই করতে চায়নি। আমি তো ভাবতাম উনি হয়তো আমাকে পছন্দই করেন না। তবে চন্দনের খুশিটা এতটাই বড় ছিল যে সে এই সমস্ত কিছু ভুলে গিয়ে আবারও নিজের জীবনযাত্রা শুরু করলো। দেখতে দেখতে 4 বছর কেটে গেল। এখন চন্দন সেই কোম্পানিতে জেনারেল ম্যানেজারের পোস্টে অ্যাপয়েন্টেড রয়েছে। কিছুদিনের মধ্যেই কোম্পানির বার্ষিক অনুষ্ঠান সংগঠিত হবে এবং সেখানে কোম্পানির প্রত্যেকটি কর্মচারীকে বিভিন্ন রকমের পুরস্কার দেওয়া হবে। এই ব্যাপারে চন্দনের অনেক দায়িত্ব ছিল, তার অনেক কাজ ছিল। তাই সে একজন চাপরাশিকে ডেকে বলতে লাগলো, আচ্ছা আগের স্যারের ফাইলটা একটু এনে দেবে, আমার ওই ফাইলটা একটু দেখতে হবে। তখনই চাপরাশি বিজয়ের ফাইলটা এনে দিল আর বলতে লাগলো, আগের স্যার খুব ভালো মনের মানুষ ছিলেন। উনি প্রত্যেকবার কোম্পানির প্রধান কর্মচারীর পোস্টটা পাওয়ার জন্য অনেক চেষ্টা করতেন, কিন্তু কোনোবারই ওনার পাওয়া হতো না। কারণ যতবার এই পোস্ট আসার, এই পুরস্কার আসার সময় আসতো তার আগেই ওনার ট্রান্সফার হয়ে যেত। কারণ উনি কাজবাজ এতই ভালো করতেন যে এখানকার যিনি বস তিনি ওনাকে ওনার এমন কোম্পানিতে পাঠিয়ে দিতেন যে কোম্পানির পরিস্থিতি খারাপ। সারাটা বছর ওনার ওই কোম্পানির পরিস্থিতি ঠিক করতেই লেগে যেত। আর যখনই এই বার্ষিক সমারোহের সময় আসতো তার আগেই ওনাকে অন্য কোনো কোম্পানিতে ট্রান্সফার করে দেওয়া হতো। তখনই চন্দন বলতে লাগলো, উনি সৎ এবং ন্যায়পরায়ণ ব্যক্তি বলেই ওনাকে এমন কাজ দেওয়া হয়, এমন দায়িত্ব দেওয়া হয়। সবাই এই দায়িত্ব পায় না। আমাদের বস ওনার উপরে এত বিশ্বাস করে বলেই ওনাকে নিজের কোম্পানি শুধরানোর জন্য এমন একটা কোম্পানিতে পাঠিয়ে দেন যে কোম্পানিতে ওনার সবথেকে বেশি প্রয়োজন। তখনই চাপরাশি বলতে লাগলো, হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছেন, উনি খুব ভালো মনের মানুষ ছিলেন। তখনই চন্দন হাসতে হাসতে বলতে লাগলো, কেন, আমি কি খারাপ মনের মানুষ? চাপরাশি বলল, না না স্যার, আপনিও খুব ভালো। তখনই চন্দন বলল, আরে আমি তো ইয়ার্কি মারছিলাম। এমনটা বলে চন্দন যখনই বিজয়ের ফাইলটা খুলল, ফাইলটা দেখে সে হতবাক হয়ে গেল। ফাইলে বিজয়ের ছবি ছিল। বিজয়ের ছবি দেখে চন্দনের চোখ জলে ভরে গেল। সে ভাবতে লাগলো, বিজয়, তার মানে এর আগের ম্যানেজার বিজয় ছিল। এই কারণেই বিজয় আমার সঙ্গে দেখা করতে চায়নি। সমস্ত ঘটনা চন্দনের চোখের সামনে যেন পরিষ্কার হয়ে উঠল। সে ভাবতে লাগলো, আমি যাতে মনে কষ্ট না পাই তাই বিজয় চুপচাপ আমার জন্য এত কিছু করে গেছে, আমি বুঝতেও পারিনি। চন্দনের অন্তরটা যেন ফাঁকা হয়ে আসছিল। সে ভাবতে লাগলো, যেভাবে হোক আমার বিজয়ের সঙ্গে দেখা করে তাকে ধন্যবাদ জানাতে হবে। আমার বন্ধুটাকে আমি কত দিন দেখি না, ও আমার পরিস্থিতি ঠিক করার জন্য এত কষ্ট করে গেছে, এত প্রয়াস করে গেছে, কিন্তু একবারের জন্য এটা আমাকে দেখানোর চেষ্টা করেনি যে ও আমার জন্য কি কি করছে। চন্দন বিজয়ের সম্বন্ধে এই সমস্ত কথা ভাবছিল, তখনই চাপরাশি সেখানে চলে আসলো আর বলতে লাগলো, স্যার, এখন অনেক বেলা হয়ে গেছে, আপনার বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে। কালকে আপনি এই বিষয় নিয়ে আবার স্টাডি করবেন, দরকার হয় আপনি ফাইলটা বাড়িতে নিয়ে যান, কিন্তু এখন বাড়িতে চলে যান। আপনি এত সময় ধরে অফিসে কাজ করেন, আপনার শরীরটাও তো খারাপ হবে। এছাড়াও কয়দিনের মধ্যেই তো আমাদের অ্যানুয়াল ফাংশনেরও ডেট আছে, আপনার কত কাজ রয়েছে, আপনি কিছুক্ষণ বাড়িতে গিয়ে রেস্ট নিন। চাপরাশির কথা শুনে চন্দন নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সারাটা রাস্তায় সে বিজয়ের সম্বন্ধেই ভাবছিল। দেখতে দেখতে সেই দিন কাছে চলে আসলো যেদিন কোম্পানির অ্যানুয়াল প্রোগ্রাম হতে চলেছিল। কোম্পানির বসের 6-7টি কোম্পানি ছিল এবং কোন কোম্পানিটা সে বছর র্যাঙ্ক করবে এটাই ছিল দেখার বিষয়। চন্দন ভাবতে লাগলো, নিশ্চয় বিজয় আজকে এখানে আসবে। চন্দন সবার আগে নির্ণায়ক মণ্ডলীর কাছে গেল এবং কোন কোম্পানিরা এবার পুরস্কারের আওতায় পড়ছে সেটা জিজ্ঞেস করলো। নির্ণায়ক মণ্ডলী তাকে জানালো যে এবার 2টি কোম্পানি টপমোস্ট কোম্পানির আওতায় পড়ছে এবং ওই 2টি কোম্পানির মধ্যেই টাই আপ হয়েছে। 2টো কোম্পানির মধ্যে যে কোনো একটা কোম্পানিকে পুরস্কার দেওয়া হবে।
সেই কোম্পানি ছিল বিজয়ের কোম্পানি আর চন্দনের কোম্পানি। বিজয় আর চন্দন দুজনেই দুই কোম্পানির জেনারেল ম্যানেজার ছিল। চন্দন যখন কথা শুনল সে খুব দুঃখিত হয়ে পড়ল, কারণ সে যদি জিতে যায় তাহলে বিজয়কে সে হারতে দেখবে, আর সে বিজয়কে কোনো মতেই হারতে দেখতে চায় না, কারণ বিজয় তার জন্য জীবনে অনেক কিছু করেছে। সে তার সব থেকে প্রিয় বন্ধু। নিজের বন্ধুর জন্য সে নিজের পদ, নিজের প্রতিষ্ঠা সব ত্যাগ করে দিয়েছিল। এমন বন্ধুকে হারতে দেখা কখনোই আরেকটা বন্ধুর পক্ষে সম্ভব নয়। চন্দন নির্ণায়ক মণ্ডলীকে বলতে লাগলো, দেখুন, দয়া করে আমার নামটা এখান থেকে সরিয়ে দিন। নির্ণায়ক মণ্ডলী বলতে লাগলো, না না, এটা কখনোই সম্ভব না, আমরা এমনটা করতে পারবো না, এটা রুলের বিরুদ্ধে। তখনই চন্দন তাদের কাছে হাত জোর করে বলতে লাগলো, দেখুন, আমার বন্ধু আমার কাছে ভগবানের সমান, আমি আমার বন্ধুর সঙ্গে কম্পিটিশন করতে পারবো না। চন্দন নিজের সমস্ত কথা নির্ণায়ক মণ্ডলীকে জানালো। তারা চন্দনের সমস্ত কথা শোনার পর তাকে বাইরে যেতে বলল। তারা ভাবতে লাগলো, এমন বন্ধুত্ব হয়? এমন তো শুধু ফিল্মেই দেখা যায়, বাস্তব জীবনে কি সত্যি এমন বন্ধু পাওয়া যায় যে নিজের বন্ধুর জন্য সব কিছু ত্যাগ করে দিতে পারে? নির্ণায়ক মণ্ডলী অবাক হচ্ছিল, কারণ কিছুক্ষণ আগে বিজয়ও তাদের কাছে এসে এই একই রকমের কথা বলেছিল। বিজয়ও নির্ণায়ক মণ্ডলীর কাছে গিয়ে কান্নাকাটি করছিল এবং নিজের নাম সেখান থেকে সরানোর কথা বলছিল। চন্দন আর বিজয় সেখান থেকে বেরিয়ে নিজের নিজের গাড়িতে গিয়ে বসলো। তারা ভাবছিল যখনই নির্ণায়ক মণ্ডলী তার বন্ধুর নাম অ্যানাউন্স করবে সে সেখান থেকে গাড়ি নিয়ে নিজের বাড়িতে চলে যাবে। কিন্তু হঠাৎ করে একটি অ্যানাউন্সমেন্ট শুনে তারা দুজনেই হতচকিত হয়ে গেল, কারণ এবার নির্ণায়ক মণ্ডলী দুজনকেই স্টেজে আমন্ত্রিত জানিয়েছিল। এবার দুটো কোম্পানি র্যাঙ্ক করেছিল। সেই দুটো কোম্পানির জেনারেল ম্যানেজার ছিল বিজয় আর চন্দন। আজ বাধ্য হয়ে তাদের দুজনকে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, একে অপরের মুখোমুখি হতে হবে। অ্যানাউন্সার দুজন বন্ধুকে স্টেজে ডাকলো এবং তাদের বন্ধুত্বের প্রশংসা করতে লাগলো। অ্যানাউন্সার বলতে লাগলো কিভাবে এক বন্ধু আরেক বন্ধুর জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। আজ বিজয় আর চন্দন বহু বছর পর একে অপরের সঙ্গে সাক্ষাৎ করছে। বিজয় চন্দনকে জড়িয়ে ধরলো। চন্দন বলতে লাগলো, বন্ধুরে, তুই কেন আমার সঙ্গে এর আগে দেখা করিসনি? তুই নীরবে আমার জন্য এত কিছু করে গেছিস, আমাকে একবারের জন্য বুঝতে দিসনি। এমনটা বলেই চন্দন বিজয়কে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো। বিজয়ের মুখে কোনো কথা ছিল না, তার চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছিল। এদিকে হলে বসে থাকা প্রত্যেকটি ব্যক্তির চোখে তখন জল ছিল। সকলেই তাদের এই বন্ধুত্ব দেখে অবাক হচ্ছিল। হলে থাকা প্রত্যেকটি ব্যক্তি সেই বন্ধুদের জন্য হাততালি দিতে লাগলো। কোম্পানির বস তার দুই ম্যানেজারকে পুরস্কৃত করলেন। 1000টা বন্ধু পাওয়া কিন্তু বড় কথা নয়, বড় কথা হলো এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর 1000টা মানুষ তোমার বিপক্ষে থাকবে তখন সেই একটা মানুষ যেন তোমার পক্ষে থাকে, আর সেই মানুষটাই হলো তোমার আসল বন্ধু। আসল বন্ধু সে নয় যার সঙ্গে হিসেব করে কথা বলতে হয়, বন্ধু তো সেই যার সঙ্গে মন খুলে কথা বলা যায়। অত বাঁধন থাকে না, এটা বলবো ওটা বলবো না, এটা বললে যদি ও রাগ করে যায়, না না এমনটা বলা যাবে না। এমন কি আর বন্ধু হয় নাকি? বন্ধু তো সেই যার সঙ্গে সব কথা বলা যায়, সব রকম কথা শেয়ার করা যায়। বন্ধু যদি কোনো ভুল করে তাহলে আরেকটা বন্ধুর কর্তব্য তাকে সেই ভুলের হাত থেকে রক্ষা করা। যদি কখনো কোনো বন্ধু কোনো বিপদে পড়ে তাহলে আরেক বন্ধুর কর্তব্য তাকে সেই বিপদ থেকে উঠে দাঁড়াতে সাহায্য করা। যে তোমার অতীতকে মেনে নিয়ে তোমার পাশে দাঁড়াবে, তোমাকে তোমার ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে, সেই তোমার আসল বন্ধু। সে তোমার মা হতে পারে, তোমার বাবা হতে পারে, তোমার ভাই বোন, অথবা তোমার জীবন সঙ্গী অথবা জীবন সঙ্গিনী হতে পারে, অথবা তোমার প্রিয় বন্ধু হতে পারে। বিজয় আর চন্দনের এই বন্ধুত্ব সম্বন্ধে আপনাদের কি ধারণা? এমন বন্ধু কি সত্যি এই পৃথিবীতে এখনো আছে? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন,
ভালো থাকুন।